জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ছুটে আসছেন সাধারণ মানুষ। নতুন বছরের প্রথম দিনেও শোকের আবহ বিরাজ করছে গোটা দেশে। বেলা 12:30টার দিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জিয়া উদ্যান। এতে ঢল নামে নেতাকর্মীদের। দোয়া আর শ্রদ্ধায় তারা স্মরণ করেন বেগম জিয়ার কথা। দিনভর কোরআন তিলাওয়াত ও দোয়া মোনাজাতে চলে সমাধিতে। এদিকে সমাধিস্থল পরিদর্শন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে খালেদা জিয়া দেশ পরিচালনা করেছিলেন। আগামীতেও সেই ধারা বজায় থাকবে। রাষ্ট্রের এমন পর্যায়ে এসে তিনি চলে গেলেন যখন রাষ্ট্রের প্রতিটা মানুষ তার কথা বলেছে। দুঃখ প্রকাশ করার কোনো জায়গা নাই। একটা মা যেমন সন্তানের কাছে একজন নম্রভাষী থাকে, উনি দেশবাসীর কাছে তেমনই ছিলেন। দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, দুর্নীতি নিরসন করা, এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেজ করেছেন। দোয়া করবেন আল্লাহ যদি রহমত করে, ইনশাআল্লাহ তারা আমরা সেটা উনি সেটা অ্যাচিভ করবেন। তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিদায় লগ্নে বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে তার দেখানো পথে মানুষ গণতন্ত্র চর্চায় সোচ্চার। একই আয়োজনে দলের স্থায়ী কমিটির কোনোভাবেই দলীয় নির্বাচনী উদ্দেশ্যে ব্যবহার করা না হয় সেই বিষয়ে দল সজাগ থাকবে। শোককে শক্তিতে পরিণত করে বিএনপি জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়, আর এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও খালেদা জিয়ার নির্ধারিত আসনে বিকল্প প্রার্থী দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা। সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়ার শোককে যেন শক্তিতে পরিণত করতে পারে তার দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এটাই মানুষের প্রত্যাশা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেগম খালেদা জিয়া শোক বইয়ে সই করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের নেতাকর্মীরা। কার্যক্রম দেখতে সেখানে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে সেখানে আছেন সহকর্মী আতিক, মিসবাহ, লগ্ন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। লগ্ন, গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কোনো নির্দিষ্ট কর্মসূচি রয়েছে কিনা, আর শোক বইয়ে স্বাক্ষর করে কি বলছেন নেতাকর্মীরা? নির্দিষ্ট কোনো কর্মসূচির কথা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে যতদূর আমরা দেখেছি যে বিকেল 4:45টার দিকে প্রোটোকল সহ আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে প্রবেশ করেন এখানে। এর আগে আমরা কিন্তু সকাল থেকেই এখানে রয়েছি এবং সকাল থেকেই আমরা দেখেছি যে ঊর্ধ্বতন পর্যায়ে যারা নেতাকর্মীরা রয়েছেন সবাই কিন্তু এখানে বিভিন্ন সময় প্রবেশ করেছেন, বিশিষ্ট জনেরা প্রবেশ করেছেন, ব্যবসায়িক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এখানে প্রবেশ করেছেন এবং বের হয়ে তারা কিন্তু তাদের স্মৃতিচারণা করছেন এবং তারা বলছিলেন বিভিন্ন ক্ষেত্রে আসলে খালেদা জিয়ার যে গুরুত্ব সেই গুরুত্বের কথা কিন্তু বলেছিলেন। এবং একই সাথে কিছুক্ষণ আগে আমরা দেখেছি ডাকসু ভিপি সাদিক কায়েম, তাকেও দেখেছি কিন্তু এখানে প্রবেশ করতে। মূলত যেহেতু আজকে শেষ দিন স্বাক্ষরের জন্য এবং আজকে সকাল 10টায় শুরু হয়ে আরও কিছুক্ষণ অর্থাৎ সন্ধ্যা 6টা পর্যন্ত এই শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি চলবে। তো এই সময়টাতে যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে স্মৃতিচারণ করেছেন এবং একই সাথে সামনে যে বন্ধুর পথ রয়েছে তারা বলছেন সেই পথে আসলে কিভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম কি হবে, দলীয়ভাবে
হিসেবে আসলে কোন ধরনের কার্যক্রমের দিকে এগোনো হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সর্বাত্মক আলোচনা আমরা দেখেছি। আমরা দলের মহাসচিবের সাথে কথা বলেছি, তিনি কিন্তু গণমাধ্যমে বলেছেন যেহেতু বেগম খালেদা জিয়া তিনি আসলে পরলোক গমন করেছেন, তো তার যে অসমাপ্ত কাজ রয়েছে সেই কাজগুলোই আসলে দলের নেতা কর্মীরা, তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তার নেতৃত্বেই আসলে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা সর্বাত্মক কাজ করতে চান এমনটি জানিয়েছেন। এবং এর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখেছি যে দলের স্থায়ী কমিটির সদস্য তিনি সালাউদ্দিন আহমদ, তার সাথে আমরা কথা বলেছি, তিনি কিন্তু বলেছেন যে শোককে শক্তিতে পরিণত করে আসলে স্মৃতিকে এই শোককে শক্তিতে পরিণত করে আসলে সামনে আসলে কিভাবে গণমানুষের যে প্রত্যাশা রয়েছে, গণ আকাঙ্ক্ষা যে রয়েছে বা এই জুলাই আন্দোলনের পরবর্তী সময়েও যে নতুন করে যে আকাঙ্ক্ষার জন্ম নিয়েছে সব আকাঙ্ক্ষাকে পূরণ করতে চান তারা। এবং একই সাথে যারা দলের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা রয়েছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন গণমাধ্যমের মাধ্যমে যে কোনোভাবেই হোক না কেন, যে কোনো সংকটপূর্ণ সময়েই হোক না কেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে আসলে যে কোনো ধরনের যে অপশক্তি রয়েছে সব কিছুকে প্রতিহত করতে। তবে নির্দিষ্ট কোনো কর্মসূচি যদি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেন সেক্ষেত্রে হয়তো বা আমরা আপনাদেরকে আরও জানাতে পারবো। তো নোমান, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। নোমান, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। এনআইডি আইন রহিতকরণ অধ্যাদেশ 2025 নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বছরের প্রথম উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব। এ সময় তিনি বলেন, মোবাইল ফোন আমদানিতে 15% কাস্টম ডিউটি কমানো হয়েছে। বৈঠকে হজ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। এছাড়া প্রস্তাবিত শ্রম আইন রিভিউ শেষে দ্রুতই উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে বলেও জানান প্রেস সচিব। লিটারেসি রেট আরো বেশি, আপনি জানেন বাংলাদেশের লিটারেসি এখন এনআইডি আইনটা যেটা রহিত অধ্যাদেশ, সেটা রহিতকরণ অধ্যাদেশ এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন হয়েছে। মোবাইল ফোন আমদানি কাস্টমস ডিউটি কমানো হয়েছে। আগে ছিল 25% কাস্টম ডিউটি, এখন দিতে হবে 10%। যে সমস্ত মোবাইল বাংলাদেশে উৎপন্ন হয় তাদের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে। সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাচ্ছেন তাদের সেরকম কোনো কমপ্লেন আমরা শুনছি না, যতটা প্রাইভেট যারা হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, তো তাদের বিষয়ে কিছু আলোচনা হয়েছে। মোবাইল আমদানিতে সরকার নির্ধারিত আমদানি শুল্কের হার প্রত্যাখ্যান করে বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে সেখানে উত্তেজনা চলছে। সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিরুল, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন ব্যবসায়ীরা? নোমান, আমরা যেমনটি দেখেছিলাম যে কিছুক্ষণ আগেই মূলত আন্দোলনকারীরা তারা একটু হট্টগোলের চেষ্টা করে এবং বিটিআরসি ভবনে তারা হামলারও চেষ্টা করে। আমরা দেখেছিলাম এখানে বেশ কিছু যে গ্লাস রয়েছে ভবনের সামনে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং এর আগে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম মোবাইল ব্যবসায়ীদের যে সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে মূলত এখানে আমরা দেখেছিলাম যে বিটিআরসি ভবনে তারা দুপুরের পর থেকে অবস্থান করছিল, একটু হট্টগোল করার চেষ্টা করছিল, যেটি কিনা মূলত এর আগে তারা আন্দোলন করেছিল। আমরা দেখেছিলাম এর আগে প্রায় 1-2 মাস আগ থেকে তারা কয়েকবার আন্দোলন করে। আন্দোলনের পর মূলত একটি সুরা হয় যে তাদের যে দাবি রয়েছে, যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয় যে সেটি মার্চ নাগাদ তাদেরকে সুযোগ দেওয়া হবে, যে মোবাইল আমদানিতে যে বাধ্যবাধকতাগুলো রয়েছে কিংবা এখানে অবৈধ মোবাইল যেন কোনোভাবে দেশে প্রবেশ করতে না পারে কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা চালাতে না পারে, সেই ব্যাপারে কিন্তু সরকার পদক্ষেপ নিতে গিয়ে মূলত এই সিদ্ধান্তটি নেয়। এবং আপনি হয়তো যেমনটি লক্ষ্য করছেন এই মুহূর্তে যে সেনাবাহিনীর হাতে কয়েকজন ধরা পড়েছে, তাদেরকে কিন্তু সেনাবাহিনী, আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে আগারগাঁওয়ের যে অংশটি ছিল বিটিআরসি ভবন, সেই সাথে অন্যান্য যে সড়কগুলো ছিল আমরা দেখেছিলাম যে বারে বারে তারা আন্দোলনকারীদেরকে হটানোর চেষ্টা করছিল। এবং এখানটায় পুলিশের সদস্যদেরকে আমরা দেখেছি, কোস্টগার্ডের সদস্য ছিল, এই ছাড়াও আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে আপনি নিশ্চয়ই তৎপরতা লক্ষ্য করছেন যে তারা আন্দোলনকারীদেরকে যে তারা প্রতিহত করার চেষ্টা করছে এবং কয়েকজনকে কিন্তু ধরেছেও। আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগেই ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল। আপনি জেনে থাকবেন যে ব্যবসায়ীদের যে মূলত 3টি দাবি ছিল, যে
এনইআর সংস্কার ছিল এবং মোবাইল ফোন বাজারে সিন্ডিকেটের যে প্রথা বাতিল এবং সেই সাথে তাদের যে আরেকটি দাবি ছিল যে বৈধভাবে মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা, সেটি ঘিরে আমরা দেখেছিলাম যে মোবাইল ব্যবসায়ীদের যে বিভিন্ন সংগঠন রয়েছে, অপারেটর রয়েছে, তাদের সাথে সরকারের একটি বোঝাপড়ার ব্যাপার ছিল। এর আগেও বেশ কয়েকবার আন্দোলন হচ্ছে। এখন যেটি লক্ষ্য করছেন যে সেনাবাহিনী একেবারে বলা চলে এখানে আগারগাঁওয়ের যে অংশটি রয়েছে সেই অংশে তারা আবারও আন্দোলনকারীদেরকে তারা ধাওয়া করছে। আমরা আপনার একেবারে সম্মুখ জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি, তথা এটি যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে যারা হামলা করতে এসেছিল দুপুরের পর থেকে যারা অবস্থান নিচ্ছিল তাদেরকে সেটি করার প্রতিহত করার চেষ্টা করছিল এবং আমরা নিরাপদ জায়গা থেকে মূলত দেখানোর চেষ্টা করছি। তথা এখানে যেহেতু সেনাবাহিনী তারা একেবারে অ্যাকশনের পর্যায়ে রয়েছে এবং আন্দোলনকারীরা আমরা দেখছিলাম তারা কিন্তু আশপাশের যে সড়কগুলো রয়েছে, আশপাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবনে তারা অবস্থান নিয়ে তারা বলা চলে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল। তবে সেনাবাহিনী কোনোভাবেই তাদেরকে ছাড় দিচ্ছেন আমরা লক্ষ্য করছিলাম। একজন একেবারে বলা চলে একটি বাসার ভিতরেই প্রবেশ করার চেষ্টা করছিল, তবে সেনাবাহিনী একেবারে সেখান থেকে মূলত তাদেরকে ধরে নেওয়ার চেষ্টা করছে। যদিও এখানটায় যারা অবস্থান করছে তারা বারে বারে বলার চেষ্টা করছে যে তারা মূলত এটির সাথে সংশ্লিষ্ট না। আমরা যেমনটি আমরা দেখেছিলাম, আপনাকে বলছিলাম নোমান, যে দুপুরের পর থেকেই মূলত মোবাইল ব্যবসায়ীদের যে অপারেটর যারা রয়েছে, যারা সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা কিন্তু বিটিআরসি ভবনে তারা অংশ নিয়ে তারা মূলত তাদের যে দাবি, তাদের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কিন্তু কাজ করার চেষ্টা করছিল। আমরাও খোঁজখবর নিচ্ছিলাম। কিছুক্ষণ আগে মূলত পাল্টা ধাওয়া এখানটায় হয়, আমরা কিন্তু সেটি লক্ষ্য করছিলাম। তবে এই মুহূর্তে যেটি চলছে সেটি হচ্ছে বিভিন্ন বাহিনী তারা কিন্তু মূলত শনাক্ত করার চেষ্টা করছে যে কারা সম্পৃক্ত রয়েছে এবং এইটি ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। নোমান। মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। সর্বোচ্চ 2 লাখ দেওয়ার ঘোষণা দিলেও আজকেও টাকা তুলতে পারছেন না সম্মিলিত ইসলামী ব্যাংকের অনেক গ্রাহক, এমন অভিযোগ করেছেন আমানতকারীরা। তবে কিছু ব্যাংকের শাখায় 1 লাখ টাকা পর্যন্ত দেয়া হচ্ছে বলে জানা গেছে। এতে হতাশ অনেক গ্রাহক পরবর্তী কার্যদিবসে বাকি টাকা তোলার অনুরোধ জানিয়ে ব্যাংকগুলো বলছে প্রথম দিনে বাড়তি চাপে সার্ভার ডাউন হয়ে যাওয়ায় ঘোষণা মাফিক টাকা দিতে পারছেন না তারা। তবে দীর্ঘদিন পর পরিমাণে কম হলেও কিছু টাকা তোলার সুযোগ পেলেন আমানতকারীরা। দেশের প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে নিরাপদ খাবার পানি নিশ্চিত করাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পূর্ণাঙ্গ রায় সম্প্রতি প্রকাশ করা হয়েছে। আগামী 1 বছরের মধ্যে রেল স্টেশন, বাস টার্মিনাল ও হাসপাতাল সহ সব জনসমাগম স্থলে বিনামূল্যে নিরাপদ পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়াসিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 16 পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায়ে আদালত স্পষ্ট করেন, নিরাপদ পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এই লক্ষ্যে দেশের পানির উৎসগুলো যাতে দূষিত না হয় সেজন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এছাড়া আগামী 10 বছরের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য এই সুবিধা সাশ্রয়ী মূল্যে পৌঁছানোর রোডম্যাপ দিয়েছেন আদালত। আগামী 1 বছরের মধ্যে এই নির্দেশনার অগ্রগতি জানিয়ে আদালতকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নারায়ণগঞ্জের নাগবাড়ি এলাকায় রায়হান খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোরে নাগবাড়ি নামক স্থানে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল রায়হান। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। বর্ষবরণ উদযাপনের রাতে সুইজারল্যান্ডের একটি স্কি রিসোর্ট বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে বহু হতাহতের ঘটনা ঘটেছে। সুইস পুলিশের বরাত দিয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় অন্তত 40 জনের প্রাণ গেছে। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। আর সুইস পুলিশ জানিয়েছে, বুধবার রাত 1টার দিকে বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনায় অন্তত 100 মানুষ আহত হয়েছেন। ভালাইস অঞ্চলের লে কনস্টেলেশন বারটিতে বহু মানুষ বর্ষবরণ উদযাপনের সময় এই ঘটনা ঘটেছে। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসার পর্যাপ্ত জায়গা নেই, তাই জরুরি চিকিৎসা সহায়তায় ঘটনাস্থলে 10টি হেলিকপ্টার, 40টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এবার খেলার খবর। আগামী টি-20 বিশ্বকাপের জন্য মিচেল মার্শের নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-20 বিশ্বকাপের এই দলে আছেন ইনজুরিতে থাকা প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিড। পিঠের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজে মাত্র একটি টেস্ট খেলেছেন কামিন্স। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে জানুয়ারিতে আরেকবার তার স্ক্যান করা হবে। অন্যদিকে বক্সিং ডেতে বিগ ব্যাশে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন টিম ডেভিড। অ্যাকিলিস ইনজুরিতে পুরো অ্যাশেজ সিরিজ থেকেই ছিটকে গেছেন হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন ভারত সফরের দলে না থাকা ক্যামেরন গ্রিন ও কুপার কনলি। তাদের জায়গায় বাদ পড়েছেন মিচেল ওয়েন ও বেন ডারউইশ। দলে একমাত্র উইকেট রক্ষক জশ ইংলিশ। শেষ করছি এখন চারদিকের আয়োজন। আজকের আয়োজন এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।